61 ছিল, আজকে নতুন করোনা কেস এসেছে 47, চারটে কেস ডিসচার্জ হয়েছে। টোটাল অ্যাক্টিভ করোনা কেসেস as on 27 April is 504, 504. Total death 20, same as reported yesterday. Total discharge 109, 109. আমাদের টোটাল টেস্টিং হয়েছে আজ অবধি 12,043, 12043। তার মধ্যে 1150 কেস গত 24 ঘন্টায় টেস্টিং হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেস্টিং যেমন যেমন ফ্যাসিলিটি বাড়ছে, টেস্টিং আমাদের কিরকম বাড়ছে। এরপরে আমাদের টোটাল পার্সন ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন 5447, 5447 জন এখন গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে রয়েছে। পার্সন ইন হোম কোয়ারেন্টাইন 18629, 18,629 জন এখন আমাদের হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আপনারা জানেন আস্তে আস্তে করে আমরা ছাড় দিচ্ছি। নানা রকম দিকটা আমাদেরকে দেখতে হচ্ছে যে কন্টেনমেন্ট জোন মধ্যে না পড়ে যায়, কন্টেনমেন্ট জোন অ্যাফেক্টেড না হয়, রেড এরিয়া অরেঞ্জ এরিয়া, এগুলো আমাদের নানা রকম দিকটা দেখে যে আমরা টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি সেটা হচ্ছে 4,370, 4370। আর সব রকম বিবেচনা করে আমরা 2084 অ্যাপ্রুভাল দিয়েছি, 2084 রিজেক্ট করেছি 1463। এই রিজেকশন বেশিরভাগই অলমোস্ট শতকরা 100 ভাগই আমরা কিন্তু রিজেক্ট করেছি যেটা কন্টেইনমেন্ট জোনকে অ্যাফেক্ট করছে, যেটা নিয়ে কন্টেইনমেন্ট আমাদের ব্যাহত হবে সেরকম কেস আমরা রিজেক্ট করেছি 1463। আর এখন আন্ডার প্রসেস আছে 823। এই পুরোটাই হলো আমাদের করোনা যে স্ট্যাটাস রিপোর্ট। আমি আপনাদেরকে কতগুলো ইন্ডিকেটর আমরা যেটা ক্যালকুলেট করে দেখেছি সেটা আপনাদের জানা উচিত। আমরা জানাচ্ছি আমাদের 25শে মার্চ ছিল অ্যাক্টিভ করোনা কেস, সেটা ছিল 9টা। আর 26 এপ্রিল আমাদের টোটাল কেস হয়েছে 504। এই যে রেট বের করা হয় কতটা ছিল কতটা হয়েছে এটাকে বলে পজিটিভ কনফার্মেশন রেট। পজিটিভ কনফার্মেশন রেট, আমাদের পজিটিভ কনফার্মেশন রেট রয়েছে 5.4%, ন্যাশনাল কনফার্মেশন রেট রয়েছে 5.25%। কাজে আমরা ন্যাশনাল অ্যাভারেজ আর আমাদের অ্যাভারেজ একই রয়েছে। পেশেন্ট ডিসচার্জ আমাদের 25শে মার্চ ছিল 0, আজকে রয়েছে 109। এটাকে বলে রিকভারি রেট, আমাদের রিকভারি রেট আছে 18%, which is same as national average। তারপরে মৃত্যু আজ অবধি কোভিড ডেথ হয়েছে, ইয়েস ম্যাডাম এটা দেখে নিচ্ছি আমাদের, ওকে ম্যাডাম। ন্যাশনাল অ্যাভারেজে ম্যাডাম হতে পারে আমাদের এর কাছাকাছি রয়েছে, বেশিরভাগ রাজ্য থেকে বেটার আছে ম্যাডাম রিকভারি রেটে। তারপরে কোভিড ডেথ যেটাকে ক্যালকুলেট করা হয় ফেটালিটি রেট, ফেটালিটি রেট আমাদের রয়েছে 2.6% ফেটালিটি রেট। আর ন্যাশনাল অ্যাভারেজ যেটা আজকে ভিডিও কনফারেন্সিং এ প্রেজেন্ট করা হলো সেটা রয়েছে 3.1%। মানে আমাদের ফেটালিটি রেট বেটার আছে। তার মধ্যে আমরা তার মানে হচ্ছে যে আমরা আমাদের হাসপাতালে পেশেন্টদেরকে এনে ভালো করে চিকিৎসা করতে পারছি। আইসোলেশন বেড, আমাদের টোটাল আইসোলেশন বেড রয়েছে মার্চ 25 ছিল আমাদের কাছে 1089টা বেড, আজকে আমাদের কাছে রয়েছে 7,969টা বেড, 7969। কি স্পিডে আমরা ব্যবস্থা নিয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন। টেস্টিং ল্যাব আমাদের কাছে একটা ছিল 25 মার্চ, বারে বারে এই সংবাদ আপনাদের কাছে দেওয়া হয়েছে। আজকে আমাদের টেস্টিং ল্যাব হয়েছে 14টা। আমরা এখনো 10টা টেস্টিং ল্যাবের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি। অ্যাপ্রুভাল পেলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে টেস্টিং চালু করব। স্যাম্পল টেস্টে আমাদের 25 মার্চ ছিল 244 স্যাম্পলস were tested on 25th March. On April 26 আমরা 12,043 টোটাল 12043 টেস্ট করেছি।
তার মানে হচ্ছে এখন আমরা প্রায় 1150 টেস্ট পার ডে করছি। ওটা বললাম না, অন্যান্য জায়গায় 30-35টা করে ল্যাব ছিল, সেই জন্য তারা টেস্টটা করতে পেরেছে। আমাদের ল্যাব ছিল না, করতে কি টেস্ট হয়? আমাদের ছিল একটা। এটা আমি তালিকায় দিয়ে দেবো আপনাদেরকে কোথায় কতটা ছিল। ম্যাডাম, কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ কেস যেটা আছে আমাদের, সেটা বেশিরভাগ আমরা বলেছি কলকাতা, হাওড়া, নর্থ 24 পরগনাতে আছে। কালিম্পং এন্ড জলপাইগুড়ি ফ্রি ফ্রম কোভিড, এটা আগে থেকে আমরা বলছি। এখানে প্রায় 20 দিন ধরে কোনো কেস নেই। আর 8টে ডিস্ট্রিক্টে কোভিড ফ্রি আছে আমাদের রাজ্যে। কেস ডাবলিং রেট, এটা আপনারা দেখেছেন যে সারা ভারতবর্ষের জন্য কেস ডাবলিং রেট বের করা হয়। আমরা 4 দিনের ডাবল হতাম ফার্স্ট উইক অফ এপ্রিলে। এই মাসের প্রথমে দিকে 4 দিনে আমাদের কেসটা ডাবল হয়ে যেত। এখন আমাদের যেটা রেট রয়েছে সেটা হচ্ছে 6 দিন ডিউরিং দ্য মিডল অফ দ্য মান্থ। 15 এপ্রিলের মাঝামাঝি আমরা 6 দিন আমাদের ডাবল হতে লাগতো, এখন সেটা আমরা 9 দিনে পৌঁছেছি। উই আর টেকিং 9 ডেজ নাও। যতটা ডাবলিং রেট বাড়বে ততটা আমাদের যেটা কেস ম্যানেজমেন্ট বেটার হচ্ছে, কন্টেইনমেন্ট বেটার হচ্ছে, বোঝা যাচ্ছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে ডাবলিং রেট এটা হচ্ছে 9 দিন। ইট ইজ ভেরি ভেরি ক্লোজ টু দ্য ন্যাশনাল অ্যাভারেজ। সো আমাদের এখানে কিন্তু কন্টেইনমেন্ট যেটা আছে সেটা অনেক বেটার আমরা করতে পেরেছি। আমাদের রাজ্যে এটা ইন্টারেস্টিং তথ্য আছে ম্যাডাম, আমাদের রাজ্যে টোটাল কোভিড হসপিটাল আছে সেটা হচ্ছে 7.5% অফ টোটাল কোভিড হসপিটাল ইন ইন্ডিয়া ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। সারা ভারতবর্ষে যত কোভিড হসপিটাল আছে তার 7.5% পশ্চিমবঙ্গে আছে। অথচ আমাদের কেস যেটা আছে সেটা হচ্ছে 2.3%। 2.3% of the total active cases in India is in West Bengal, whereas we are prepared with our COVID hospital with 7.5% of the total beds in India. আরেকটা বড় জিনিস আছে যেটা অনেকদিন ধরে আমরা বলছি, কয়েকদিন ধরে আপনাদেরকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা অ্যাপের কথা বলেছিলেন সন্ধানে, যেখানে আমরা হাউস টু হাউস সার্ভে করছি। আজ অবধি আমরা 3.4 কোটি হাউসহোল্ড সার্ভে করেছি। 3.4 crore households have been surveyed in West Bengal. That means almost 100% হাউসহোল্ড আমরা পৌঁছতে পেরেছি আমাদের ফ্রন্ট লাইন হেলথ ওয়ার্কারকে দিয়ে। তার মধ্যে 6,858 এটা আমাদের কেস হয়েছে ILI 60858 ILI বেরিয়েছে। 507 সারি কেস বেরিয়েছে। এদের মধ্যে যাদের অবস্থা, যাদের উপসর্গ একটু বেশি ছিল, সিমটম বেশি ছিল, তাদেরকে আমরা ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে গেছি। আর যেখানে যেখানে প্রয়োজন হয়েছে আমরা টেস্টিং করেছি। এখানে ম্যাডাম আমাদের যেটা টেস্টিং এর ক্ষেত্রে আমি বলেছি, আর যেটা স্পেসিফিকলি বলছি যে পূর্ব মেদিনীপুরে কন্টেইনমেন্ট জোন, পূর্ব মেদিনীপুরে 8টে কন্টেইনমেন্ট জোন করা হয়েছিল। তার মধ্যে 5টে কন্টেইনমেন্ট জোন থেকে 9 এপ্রিল পরে কোনো কেস আসে নেই। এটা যখন 21 দিন হয়ে যাবে তখন আমরা এটাকে রিল্যাক্স করব। নর্থ 24 পরগনায় 57টা আমাদের কন্টেইনমেন্ট জোন ছিল। তার মধ্যে 13টা থেকে লাস্ট 2 উইকে কোনো কেস রিপোর্ট হয়নি। 13 areas out of 57 containment zones have not reported any case in the last 2 weeks. কলকাতা 227টা কন্টেইনমেন্ট জোন রয়েছে আমাদের এখানে। তার মধ্যে 18টা কন্টেইনমেন্ট জোন থেকে কোনো কেস গত 2 সপ্তাহে রিপোর্ট হয়নি। আমাদের হাওড়াতে টোটাল 56 কন্টেইনমেন্ট জোন রয়েছে। এই 56 কন্টেইনমেন্ট জোনের মধ্যে 13টে কন্টেইনমেন্ট জোন থেকে লাস্ট 2 উইকে কোনো কেস রিপোর্টেড হয়নি। এটাই হচ্ছে টোটাল রিপোর্ট, যেখানে আমরা কতগুলো অ্যানালিটিক্যাল ডেটা আপনাদেরকে দিলাম। এই ধরনের অ্যানালিসিস করে আমরা আপনাদের কাছে আগামী দিনেও রিপিট করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব। আপনাদের তো ফ্যাক্ট আছে, ফিকশন নেই। একবার বলে আমি ভুলে যাব। পূর্ব মেদিনীপুর 8টে কন্টেইনমেন্ট জোন,
তার মধ্যে 5টে কন্টেইনমেন্ট জোন থেকে গত 9 এপ্রিল থেকে কোনো কেস আসে নেই। নর্থ 24 পরগনা 57 কন্টেইনমেন্ট জোন, তার মধ্যে 13টে কন্টেইনমেন্ট জোন থেকে গত 2 সপ্তাহে কোনো কেস আসে নেই। কলকাতা 227টে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে, তার মধ্যে 18টে কন্টেইনমেন্ট জোন থেকে গত 2 সপ্তাহে কোনো কেস আসে নেই। আর হাওড়াতে 56 কন্টেইনমেন্ট জোন রয়েছে, তার মধ্যে 13টে কন্টেইনমেন্ট জোন থেকে গত 2 সপ্তাহে কোনো কেস আসে নেই। ঠিক আছে? Sir, can you hear me? Sir, Yes, please. Sir, the industry application you said you have received total, how many of them have been approved and how many of them rejected? If that can be repeated once again. I have given this to all of you. I'll give it if somebody wants one-to-one. I can give it to you. And sir, also about plasma transplant. The plasma transplant therapy or the treatment, has that started in Bengal or which stage we are in? This is a very, very technical issue. You know, we have an expert committee, we have the health department. They are taking independent scientific decisions in consultation with the scientific committee, and I am sure they are doing whatever is required to be done. আচ্ছা, ইন্ডাস্ট্রি ফিগার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রিসিভ অ্যাপ্লিকেশন রিসিভ 4370 অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি, অ্যাপ্রুভ করেছি 2084, রিজেক্ট হয়েছে 1463, আর আন্ডার প্রসেস আছে 823, 823টা আন্ডার প্রসেস আছে। যেগুলো রিজেক্ট করা আছে সেটা পরে আবার রিভিউ হবে সেটা। ইয়েস ম্যাডাম, ওটা কন্টেইনমেন্ট জোন থেকে বেরোলে আমরা অ্যালাউ করে দেবো। কন্টেইনমেন্ট জোন তো আপনি দেখছেন কিভাবে কমছে, প্রত্যেক দিন আমাদের কন্টেইনমেন্ট জোন কমছে, বেরোলেই আমরা অ্যালাউ করি। লাস্ট থার্সডে আপনি বলেছিলেন যে করোনা পজিটিভ টোটাল এখনো পর্যন্ত ডেথ হয়েছে 57, আউট অফ হুইচ 18 আর ডিউ টু করোনা তারা মারা গেছে এবং 39 কেসেস আর ডিউ টু কোমরবিডিটি। তো এই যে 18টা এখন বেড়ে 20 হয়েছে, the 57 number increased, how much is how many now? আপনি আমার কথাটা সেদিন শুনেছিলেন, কিন্তু পুরোটা কথা শুনেননি। আমরা আমাদের যে কমিটি অফ এক্সপার্টস আছে তার কাছ থেকে কনসলিডেটেড রিপোর্ট পাই। সেই কনসলিডেটেড রিপোর্ট আমরা পেয়েছিলাম গতবার 57 কেসের কনসলিডেটেড রিপোর্ট তারা দিয়েছিলেন, তার মধ্যে 18টা কনফার্ম হয়েছিল, আপনারা দিলেন। কিন্তু প্রত্যেক দিন আমরা কনসলিডেটেড রিপোর্ট পাই না, যখন ওরা পরীক্ষা নিরীক্ষা করে অডিট করে ডেথ কনফার্ম করছেন কোভিড ডেথ, সেটা আমরা অ্যাড করে দিই। আবার 2-4 দিন পরে যখন ওরা কনসলিডেটেড দেবেন, তখন আমরা এক্সাক্ট ফিগার বলতে পারবো যে কটা ওনারা অডিট করেছেন, তার মধ্যে কটা বেরিয়েছে। এখন আপাতত আমাদের 18টার সঙ্গে 2টো যুক্ত হয়েছে, টোটাল ডেথ সংখ্যা 20 হচ্ছে। ঠিক আছে? ইয়েস ম্যাম। আমাদের চিফ সেক্রেটারি কিন্তু এভরিডে কিন্তু প্রেস ব্রিফিং করছে, প্রেস ব্রিফিং করে ডিটেইলস আপডেট আপনাদের করে। কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো আমরা দেখতে পাই নেগেটিভ পাবলিসিটিটা কেউ একটু বেশি করার চেষ্টা করে, আসলটা না করে। এই সিচুয়েশনটা কিন্তু নিজের মতো করে খেলবার জায়গা নয়। এই সিচুয়েশনটা সিরিয়াস সিচুয়েশন, এবং যেটা গভর্নমেন্ট অফিসিয়ালি বলবে নট লেস দ্যান চিফ সেক্রেটারি যখন বলছে, তখন সেটা গভর্নমেন্টের ভার্সন হিসেবে আপনাদের দেখবেন। আশা করি এইটুকু অন্তত আপনাদের এইটুকু রোল প্লে করার প্রয়োজন আছে বলে আমি মনে করি, যেটা প্রত্যেকটা স্টেটে হয়, একমাত্র এখানে হয়। 2 হচ্ছে কোভিডের ব্যাপারটা তো পুরোটা বলে দিয়েছি রাজি, এবং 3.4 যেটা হচ্ছে 3.4 crore লোকের বাড়িতে বাড়িতে সার্ভে করা হয়েছে, স্ক্রিনিং করা হয়েছে, হেলথ স্ক্রিনিং যেটা বলা হয়। এটা কিন্তু ম্যাটার অফ জোকস নয়, মনে রাখবেন। ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট।
হরিয়ানায় যা পপুলেশন, ঝাড়খণ্ডে কিন্তু তার পপুলেশন নয়। উত্তরাখণ্ডে যা পপুলেশন, বেঙ্গলে কিন্তু তার পপুলেশন নয়। কেরালায় যে পপুলেশন তার থেকে অনেক অনেক পপুলেশন বেশি বাংলায়। সবচেয়ে বড় জনসংখ্যার দিক থেকে যে রাজ্যগুলো আছে তার মধ্যে ইউপি আছে, ইউপির পরেই বাংলা, তারপর মহারাষ্ট্র আছে, আরো অনেক রাজ্য আছে। সুতরাং আমরা মনে করি যে জনবসতি যেখানে বেশি, জনসংখ্যা যেখানে বেশি, ইন্টারন্যাশনাল ফ্লাইট চলে যেখানে বেশি, লং ডিস্টেন্স ট্রেন চলে যেখানে বেশি, আরবান এরিয়াতে কোটি লোকের ওপরে বেশি থাকে যেখানে, সেই সব জায়গাগুলোতে কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রেই সেন্সিটিভ এরিয়া হয়। এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মুম্বাই, গুজরাট, বেঙ্গল, কি হরিয়ানা, কি দিল্লি, কি রাজস্থান, ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে শুরু করে, টুরিস্ট থেকে শুরু করে সবাই যাতায়াত করে। সুতরাং রোগের যেটা গ্র্যাভিটি অফ দ্য ডিজিজ সেখানে বেশি থাকতেই পারে। এবং ভারতবর্ষের একটা কমন ফিনোমেনা আছে, যেটা হচ্ছে আমরা উই অল স্টে টুগেদার। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, সুতরাং সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। এই পরিস্থিতিতে বেঙ্গল যা করতে পেরেছে, রাজীব সিনহা আপনাদের বলেছেন চিফ সেক্রেটারি। আজকেও প্রধানমন্ত্রীর একটা মিটিং ছিল, যদিও প্রথম থেকেই বলা হয়েছিল কোন নজন করবেন, আমাদের বলার কথা আজকে ছিল না লিস্টে, তা সত্ত্বেও আমরা অ্যাটেন্ড করেছিলাম। যদি আমাদের বলার একটু সুযোগ হয় এবং আপডেটিং করার সুযোগ হয়, এবং আমাদের যে সিচুয়েশন চলছে, বিশেষ করে লেটেস্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় প্রায় একটা করে সার্কুলার দিয়ে দিচ্ছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু কনসার্ন করার তো প্রয়োজন আছে। সার্কুলার গুলো হট করে যদি দিয়ে দেয়, আজকে এটা করে দিলাম, কালকে ওটা বন্ধ করে দিলাম, আজকে ওটা ডিসিশন নিয়ে নিলাম, স্টেটকে জিজ্ঞেস করতে হবে স্টেট কি পজিশনে আছে। আপনার বাড়িতে 5 জন লোক চলে আসতেই পারে, সেই 5 জন লোককে জায়গা দেওয়ার ক্ষমতা আপনার আছে কিনা একটু জিজ্ঞেস করবে, যে আপনি 5 জনকে অ্যাকোমোডেট করতে পারবেন কিনা। সেটা না করে একদিকে বলছে লকডাউন খুব শক্ত হতে হবে, যাতে কেউ বেরোতে না পারে, লকডাউন খুব বড় নজর রাখতে হবে, কড়া করতে হবে। দ্বিতীয়ত আবার বলছে সব দোকানগুলো খুলে দাও। সব দোকান খুলতে আমরা চাই তো, আমরা চাই বিজনেস খুলুক, তাহলে একটা ডিসিশন তো নিতে হবে। দোকান খুললে তো লোকজন যাতায়াত করবে, দোকান খুললে আপনি তো বলতে পারবেন না যে আপনি দোকানে যাবেন না, সব দোকানে চলবে। এবং সব দোকানে যদি লোক যেতে শুরু করে, তাহলে রাস্তায় ভিড় বাড়বে, এবং রাস্তায় যদি ভিড় বাড়তে শুরু করে, তাহলে লকডাউন অনেকটাই ব্যর্থ হবে। তাহলে কোনটা করবো আমরা? এটার মধ্যে কিন্তু গভর্নমেন্ট যেটা বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর যেটা নির্দেশ দিচ্ছে, দুটোর মধ্যে ক্ল্যারিটির অভাব আছে। এই টাইম ওরা আমাদের সাথে সেন্ট্রাল টিম পাঠিয়ে একে দিয়ে ওকে দিয়ে তাকে দিয়ে যাই ইচ্ছে ঝগড়া করবো, আমরা ঝগড়ায় যেতে চাই না। তখন আমরা চাই কোভিড রোগটাকে ফাইট করতে যাতে মানুষের সুবিধা হয়, যাতে মানুষ ভালো থাকে। কিন্তু এটাও তো ঠিক নয় যে আজকে আমি একটা হট করে ডিসিশন নেব, সেই ডিসিশনটা ইমপ্লিমেন্ট করতে গেলে আইদার অর নাইদার ভাবতে হবে। আমি ফুল লকডাউন করার পক্ষে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশে। তাহলে যদি সব দোকানগুলো খুলে দেওয়া হয়, তাহলে আমায় বলুন, লোক তো রাস্তায় বেরোবে। আমি কি করে বলবো লোককে রাস্তায় বেরোবেন না? আমি কি করে লোককে বলবো আপনি দোকানে যাবেন না? কি করে আমি দোকানদারকে বলবো আপনি দোকান খুলবেন না? যেগুলো একটা ক্ল্যারিটি আমরা চাইছি, এবং যার জন্য আমরা আজকালের দিনটা অপেক্ষা করবো, আমরা কনসালটেশন করবো। আমি চিফ সেক্রেটারিকেও বলেছি, তারপরে ক্যাবিনেট সেক্রেটারির কাছে একটা ক্ল্যারিটি চেয়ে নেব। লকডাউন আর সব খুলে দেওয়া দুটো একসাথে চলতে পারে না। ঘরে হয় তালা দিতে হবে, নয় চাবি খুলতে হবে, হয় খোলা থাকবে নয় বন্ধ থাকবে, মাঝখানে থেকে হয় না আলাদা আলাদা চাবি। সুতরাং তারা যে ডিসিশনটা আমাদের দেবে, সেই ডিসিশনটা অনুযায়ী আমরা পরশুদিন আবার মিট করবো, পরে পরশুদিন আমরা আমাদের ডিসিশন জানাবো। ইতিমধ্যে আমরা অনেকের সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করছি। গ্রামীণ অঞ্চলগুলো, বিশেষ করে গ্রিন জোন যেগুলো, সেগুলোতে কিভাবে কি কায়দায় কাজ করা যায়। রেড জোনগুলোকে আরো গুরুত্ব দিতে হবে, দিয়ে ওখানে আরো কড়াভাবে কাজ করতে হবে। এটা তো আমাদের কারো করা কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে রোগটাকে রক্ষা করার জন্য। 3 হচ্ছে অরেঞ্জ জোন,
যারা গ্রিন জোন থেকে অরেঞ্জ জোনে এসছে বা রেড জোন থেকে অরেঞ্জ জোনে যাচ্ছে, সেখানে ক্যাপাসিটি কি হবে? সুতরাং গ্রিন, রেড, অরেঞ্জ এই তিনটে জোনকে যদি আপনার প্ল্যানিং করতে হয়, তাতে একটু টাইম নিতে হবে এবং আমায় দেখতে হবে কোনটা আমার স্ট্রং জোন, কোনটা রেড জোন, যেখানে আমি চালু করলে আরো বেশি বাড়তে পারি, যেখানে আমার অরেঞ্জ জোন আমি চালু করেও পরে যদি দেখি আবার রেড হয়ে গেছে, আমার বদলা করতে পারি, যেটা আমার গ্রিন জোন আমি চালু করলেও আবার যদি গ্রিনটা রেড হয়ে গেছে, তাহলে আমাকে সেখানে সিস্টেম চেঞ্জ করতে হবে। তো আমরা একটা ডিটেলসে জানতে চাই, দ্যাটস হোয়াই উই আর ওয়েটিং। দুই হচ্ছে, আমরা পরশুদিন যা বলার বলবো, ক্ল্যারিটি দেওয়ার পর আমরা আশা করি এটা ক্ল্যারিটি দেওয়া হবে, কারণ কোনো কিছু লকডাউনের সময় কনসার্ন যেমন করা হয়নি, তেমনি আজকে লকডাউন কতদিন পর্যন্ত চলবে সেটা আমরা বুঝতে পারছি না। একটা স্টেটকে তো প্ল্যান করতে হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পলিসি ডিসিশন করবেন, কিন্তু ইমপ্লিমেন্টিং অথরিটিজ আর দ্য স্টেট গভর্নমেন্ট। ভালো হলে স্টেট গভর্নমেন্টকে প্রশংসা যায় না, খারাপ হলে স্টেট গভর্নমেন্টের নামে বদনাম যায়। সুতরাং এগুলো দেখে নিতে হবে। আর এক একটা স্টেটে মনে রাখবেন এক একটা ক্যারেক্টার আছে। উত্তরাখণ্ডে কতগুলো হিল এরিয়া, অনেক দূরে দূরে একটা করে লোক থাকে, সেখানে করোনা কেউ কাউকে স্পর্শ করতে পারবে না, কিন্তু আমাদের এখানে প্রচুর লোক থাকে। সুতরাং স্পর্শ করার জায়গাটাও খুব সেন্সিটিভ, যেটা মুম্বাইতে হচ্ছে। আমি তো কিছু, প্রাইম মিনিস্টার একটা কথা ভালো বলেছে, যদি বেশি হয় তাকে খারাপ বলা যাবে না, আর কম হলেও তাকে মহান বলা যাবে না। খুব ভালো, আমরা তো এটাই চাই। ওনারা যখন বলেই দিচ্ছে কম হলে মহান বলা যাবে না, তো আমি কেন দায়িত্ব নিতে যাবো? আমি ততটুকুই দায়িত্ব নেবো যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমায় বলবে। ইটস ওকে। আমরা তো আপনাদের, আমাদের চিফ সেক্রেটারি বলেছেন, আর উনি রেগুলারই আপনাদের সাথে ইন্টারাকশন করেন। আমাদের আগে একটা ল্যাব ছিল, একটা ল্যাবে কটা টেস্ট হয়, তারপরে তো দেখলেন কিডস নিয়ে অনেক ঝামেলাও হলো। এখন বাড়াতে বাড়াতে আমরা 14টা জায়গায় এসেছি, কিন্তু 14টা জায়গায় আসলে কোথাও আবার কোনো প্রবলেম হলে সেটা আবার বন্ধ করে দিতে হয় তার একটু পরে। তারপরে ল্যাবে টেস্ট করলে হলো না, নতুন জিনিস, সেটা কখন ল্যাব থেকে রিপোর্ট আসবে তার উপর নির্ভর করে চেষ্টা করা হচ্ছে, চেষ্টার কোনো ত্রুটি নেই। একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাদের ধরুন ঘর বাড়ি আছে, তার থাকবার জায়গা আছে আইসোলেট হিসেবে, তার বাড়িতে যদি কারো করোনা হয় পজিটিভ, তিনি তার নিজের বাড়িতেই আইসোলেট থেকে হোম কোয়ারেন্টাইন করতে পারেন। এক্ষেত্রে গভর্নমেন্টকে আরেকটা বার্ডেন দিয়ে তাকে তুলে আনতে হবে না, তাতে মানুষেরও অসুবিধা হয়। লক্ষ লক্ষ লোককে তো কোয়ারেন্টাইন করা যায় না, গভর্নমেন্টেরও লিমিট আছে, আর মানুষ নিজের বাড়িতে থাকলে অনেক ভালো থাকে। একটা হসপিটালে গেলে বরঞ্চ তাতে অনেক রকম রোগী আসে, অনেক রকম পেশেন্ট আসে, অনেক রকম মানে প্রবলেম থাকে, কিন্তু ঘরটা কিন্তু নিজের মতো করে করা যায়। যদি কেউ মনে করে আমি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আরো সুন্দর করে রাখবো শুধু নিজের জন্য, আমি কারোর সাথে মিশবো না, আমি আমার মতো থাকবো, তাহলে মনে রাখবেন হোম কোয়ারেন্টাইনটা সবচেয়ে মডেল কোয়ারেন্টাইন। এবং সারা পৃথিবীতে অনেক জায়গায় এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, যারা পজিটিভ কেস সিমটমস নেই তারাও কিন্তু বাড়িতেই থাকছে। সেই জন্য বলছি যে হোম কোয়ারেন্টাইনটা যাদের মনে করুন বাড়ির কারো হবে, তারা যদি মনে করেন যে তারা বাড়িতে থাকবেন থেকে ট্রিটমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। সেখানে সে হেলথ ডিপার্টমেন্ট একটা টেলিমেডিসিন বা মনিটরিং করে দেখে নেবে, যেটা ওদের অ্যাপস আছে, সেটাতে আমরা প্রায় 55,000-60,000 লোককে মনিটরিং করিও। আর যারা অ্যাকচুয়ালি খুব করি, মানে একটা ঘরে 10 জন থাকে, 20 জন থাকে, বিচারা তাদের তো জায়গা নেই, সেক্ষেত্রে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট তাদের জন্য ব্যবস্থা করতে পারে, সবার জন্য তো করতে পারে না। যার ক্ষমতা আছে সে আবার ভাবে, বাবা আমি যদি বলি আমার সাথে কারো ক্লাস হয়েছে, তাহলে আমাকে আবার কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে চলে যাবে। অনেকে যেতেও চায় না, যেতেও ভয় পায়, মেন্টালি একটা সাইকোলজিক্যালি একটা এফেক্ট হয়। এবং সেই জন্য সাইকোলজিক্যালি টেনশন থেকে, মেন্টাল টেনশন থেকে রিল্যাক্সেশন দেওয়ার জন্য আমাদের গভর্নমেন্ট এটা ডিসাইড করেছে যে যদি কেউ মনে করেন কারোর সাথে টাচও হয়েছে, ইউ ডোন্ট ওয়ারি, আপনি আপনার বাড়িতেই থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইনফরমেশনটা আমাদের জানাতে হবে, সেই মতো আমরা যেন আমাদের ট্রিটমেন্ট ফেসিলিটিসটা আমরা দিতে পারি এবং টাইম টু টাইম আমরা একটা গাইডলাইন্স করে দিতে পারি যারা বাড়িতে থাকবে তাদের কি কি মেনে চলা দরকার। এটা আমরা একটা ডিসিশন নিয়েছি। আমরা যেহেতু প্রাইম মিনিস্টার নিজেও আজকে বলছিলেন কিতনা দিন লাগেগা, কিতনা দিন চলেগা, মানে অনেক দিন চলবার একটা
কথাবার্তার মধ্যে মনে হয় না একটা গেস করা যায়। গেস করে দেখলাম এখন অনেকদিন চলতে পারে। তো অনেকদিন যদি করোনাটা চলে, তো আমাদের তো অন্যান্য কাজকর্ম আছে। শুধু একটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমার এগ্রিকালচার লেবার আছে, রেভিনিউ ডিপার্টমেন্ট আছে, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আছে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আছে, জেলায় জেলায় খাদ্য সাথী থেকে শুরু করে রেশন থেকে শুরু করে there are so many areas। তা সেই কাজগুলো তো করতে হবে। দীর্ঘদিন ধরে তো সব কাজ বন্ধ রাখা যায় না। যদিও আমি আগামী 21শে মে পর্যন্ত আমি চাই আমরা 21শে মে পর্যন্ত একটু সাবধানে চলবো, কারণ 49 ডেজ আপনাদের আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের যারা সরকারি কর্মচারী, বিশেষ করে সব জায়গা বন্ধ রাখবো, সরকারি কর্মচারী বিশেষ করে তারা 25% কাজ করছে একদিন, আর একদিন 25% করছে অল্টারনেটিভ, এটাই আমরা করবো। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ আছে, যেমন চলছে চলবে, কিন্তু বাদ বাকি জিনিসগুলো রিল্যাক্সেশন কোনটা দিলে মানুষের ক্ষতি হবে না আর কোনটা দিলে ক্ষতি হতে পারে সেটা ভেবে নিয়ে করতে হবে। আপনারা একটা জিনিস দেখেছেন, আমরা 100 দিনের কাজে ছাড় দিয়েছি, কিন্তু অনেক জায়গায় লেবার পাওয়া যাচ্ছে না। সুতরাং এইসব প্রবলেমও আছে। জুট ইন্ডাস্ট্রি কিছু কিছু জায়গায় আমরা ছাড় দিয়েছি, কারণ আমাদের ব্যাগ তৈরি করা জুটের আমাদের একটা স্কিল আছে, কিন্তু অনেক জুট ইন্ডাস্ট্রির শ্রমিকরা মাইনে পাচ্ছে না। এই কথাগুলো বলবে কি? এই কথাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট যখন লকডাউন করছে, they have to take the responsibility। চা বাগানের শ্রমিক যদি লকডাউন করার জন্য মাইনে না পায়, they have to take the responsibility। এবার 100 দিনের কাজের লোকেরা যদি দীর্ঘদিন লকডাউন করার পরে কাজ না পায়, তো তাদের ব্যাংকে একটা টাকা জমা দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আনএমপ্লয়েড সেক্টর, স্টেটের উপর প্রেশার দিতে হবে না। স্টেট টাকাটা পাবে কোথেকে? আজ পর্যন্ত কোনো টাকা পয়সা কোভিড অপারেশন ফাইট করার জন্য দেওয়া হচ্ছে না, তো কোথা থেকে করবে? আমরা তো বারবার বলছি স্টেটকে আরবিআই থেকে কম রেটে টাকা ধার নিতে দাও এই বিশেষ পরিস্থিতিতে। আমরা বলছি আমাদের যেটা জিএসটি, এই জিডিপি গ্রোথ যেটা আমরা বলছি আমাদের 6%, যেটা 10 লাখ ক্রোর, এটা আমেরিকা যদি ইউজ করবে অ্যালাউ করে 10% জিডিপি গ্রোথে ফর কোভিড ডিজিজ ফাইট করা হয়েছে। ইউকে যদি 15% করে, জাপান যদি 20% করে, ইন্ডিয়া কেন অনলি ফর অ্যাবাউট 1%? টাকাটাও তো দিতে হয় ভাই। আপনারা ডিএ থেকে নিয়ে চলে যাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের। আমরা যদি এখানে 1 মাসের মাইনে কমাতাম, চিৎকার করতেন, চিল্লাতে শুরু করতেন, আমরা যদি মাইনে বন্ধ করতাম, আমরা টাকাটা পাবো কোথেকে? এবার আপনারা আমাকে বলুন, আপনারা ডিএ কেটে নিলেন কেন? সহজ উপায়, 20,000 কোটি টাকা নতুন প্রোগ্রাম তৈরি করার কি দরকার? সেই টাকাটা অ্যাডজাস্ট করুন না। তাহলে তো ডিএটা কাটতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের ডিস্টার্ব করতে হয় না। তারপর আরো কতগুলো প্রজেক্ট আছে যেগুলো শুধু শো অফ করবার জন্য হাজার হাজার কোটি টাকা রেখে দিয়েছে। সেই প্রজেক্টগুলোকে রিফর্মস করুন। স্টেটগুলো তো রিফর্মস করছে, আর স্টেটের হাতে রিফর্মস করবার ক্ষমতা কম, তার কারণ সবটা সেন্ট্রালি আপনারা স্পন্সর করেন। আরবিআইও আপনাদের হাতে টোটাল ফাইন্যান্স মিনিস্ট্রি, ব্যাংকও আপনাদের হাতে, আপনারা এটাকে কন্ট্রোল করেন। আমরা অলরেডি মনে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল অনেক রিফর্মস করেছে। আমাদের কতগুলো ডিপার্টমেন্ট দিবেদি আমরা মার্জার করেছি রিফর্মস করে। আমরা 65 থেকে around 50-48 এ এসেছি আমরা। তো কাকে রিফর্মস বলে? আমরা ই গভর্নেন্স, ই টেন্ডারিং, ই রেভিনিউ সবকিছু আমরা চালু করেছি। এগুলোকে রিফর্মস বলাটাকে কি বলে? রিফর্মস মানে এটা যে একজনের মুখের খাবার কেড়ে নিয়ে আমি পুরো বড় বড় ভাষণ দেবো, এটা রিফর্মস নয়। যে রিফর্মসে মানুষের পেটের ভাত মারা যায় না, তাকে রিফর্মস বলে। আমরা রিফর্মস করেছি, কিন্তু মনে রাখবেন একটা এমপ্লয়িজের চাকরি আমরা খাই। আজকে গরিব মানুষগুলো, আমি তো মনে করি যারা আন্ডারগ্রাউন্ড সেক্টরে আছে, স্টেট পাবে কোথা থেকে টাকা? সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া উচিত। তার কারণ 1 মাস তারা লকডাউনে আছে, আরো 1 মাস তারা পড়ে আছে। এই সেন্ট্রাল গভর্নমেন্ট এক সময় অ্যানাউন্স করেছে 15 লাখ করে একটা অ্যাকাউন্টে দেওয়া হবে। তাই যদি অ্যানাউন্সমেন্ট থাকে, তো এমনিতেই অনেক টাকা উঠেছে, সেই টাকাটাও তো দিয়ে দিতে পারে। তাহলে অন্তত লকডাউনটা আর 2 মাস 3 মাস চললে কারো কোনো প্রবলেম হয় না। কিন্তু লকডাউনটা যতদিন চলবে লোকে খাবে কি? কোভিডকেও আমাকে রুখতে হবে, খেতেও হবে। আর শুধু ভয় দেখিয়ে, রোগটাকে বাড়িয়ে দিয়ে, ভয় দেখিয়ে মুখ বন্ধ করলে এটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট হয়। আমরা কোভিড রোগ ফাইট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা গাইডলাইন্স মানব, বাট ইট শুড বি প্রপার, ট্রান্সপারেন্ট এবং sincerely we hope there should not be any political interference of the intervention.
আমার চিফ সেক্রেটারি আর হোম সেক্রেটারি রোজ যদি সকালে 3 ঘন্টা ভিডিও কনফারেন্সিং করে আর সেন্ট্রাল টিমের নাম করে 4-5 জন অফিসার এসে আমরা রেসপেক্ট করি, সকালবেলায় চিফ সেক্রেটারিকে ডাকবে, দুপুরবেলায় হোম সেক্রেটারিকে ডাকবে, সন্ধ্যাবেলায় হেলথ সেক্রেটারিকে ডাকবে, তারপরে ডিএম কে ডাকবে, এসপি কে ডাকবে, কাজটা কখন হবে? তারা কাজ করবে না তারা হাজিরা দেবে? কোনটা হবে? কখনো দিল্লি থেকে হাজিরা দিতে হচ্ছে, কখনো টিম পাঠিয়ে হাজিরা দিতে হচ্ছে, কখনো মাননীয় মহামান্য পরেশু যারা আছেন তারা ডেকে পাঠাচ্ছেন। তো কাজটা হবে কখন? এটা মনে রাখতে হবে, যুদ্ধের সময় এসবগুলো ত্যাগ করা উচিত। আমরা মানসিকভাবে ত্যাগ করেছি বলেই অনেক ডিফারেন্স থাকা সত্ত্বেও আমরা কিন্তু একসাথে কাজ করছি। সব জায়গায় পুলিশ লকডাউন করবে, একটা জায়গায় 10টা লোক দেখলে ছবি তুলছে সব। দেখো এখানে লকডাউন হয়, কে কত লকডাউন করেছে ভাই? আমার সেটা তো সব ঢুকে যাচ্ছে। বলেছিল তোমরা ইন্টারস্টেট লকডাউন থাকবে, আমি যদি আপনাদের ঘুরি ঘুরি প্রমাণ দিই কোনখান থেকে লকডাউনটা হয়েছে। সব রাজ্য থেকে লোক ঢুকছে এখানে, কোথায় আটকানো হয়েছে? ভেলোর থেকে যারা পেশেন্টে গিয়েছিলেন তারা এসে মিদনাপুর পূর্বে কোচরিন দাতনে আটকে আছে, অথবা দীঘায় সব ছেড়ে দিয়েছে সব রাজ্যের লোক। মানে আমার বর্ডারে তারা যদি চলে আসে আমার প্রত্যেকটা প্রেশার থাকে। আমি ঝাড়খণ্ড থেকে যেমন দার্কি থেকে রেজিডেন্টে নিয়ে এসেছি, আমি স্টুডেন্ট বলে রাজকোট থেকে ওদের বলেছি ওদের আসতে 3 দিন টাইম লাগবে। এই কোটা থেকে রাজস্থান থেকে 3 দিন টাইম লাগবে, 3 রাত রাস্তায় থাকতে হবে, 1700 কিলোমিটার দূর। এটা চারটিকারী কথা নয়। আমরা রাজস্থান গভর্নমেন্টকে দিয়েছি, বলেছি তোমরা ভাড়া দিয়ে বাস দিয়ে পাঠিয়ে দাও, আমরা টাকাটা দিয়ে দেবো। বৃন্দাবনের লোককে নিয়ে গেছে ঘুরতে, তাদের খাবার পয়সা নেই, আমরা খাবার দিচ্ছি। যতটা পারি ভাই ততটা আমরা করছি, এবং আমরা চাই মাইগ্রেন্ট ওয়ার্কাররা ফিরে আসুক। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে এর জন্য একটা পলিসি নিতে হবে, এবং আমরা চাই সবাই ফিরে আসুক, তাদের টেস্ট করে স্ক্রিন করে হেলথ স্ক্রিন করে তাদের ফিরিয়ে দেওয়া হোক। এটা আমাদের দাবি থাকবে, কারণ ঘরের ছেলেমেয়েরা কতদিন আর বাইরে থাকবে। তারা সুস্থ শরীরে স্বাভাবিকভাবে তাদের পরিবারের মধ্যে ফিরে আসুক, আমরা নিশ্চয়ই চাই। কারণ আমাদের ছেলেমেয়েরাও যারা বাইরে আছে তারা খুব স্কিল লেবার মনে রাখবে, তারা খুব ভালো কাজগুলো করে, এবং তারা যদি সব রাজ্যে না যায় কাজগুলো হবে না। কাজে বেঙ্গলের ছেলে মেয়েদের মেধা, ট্যালেন্ট, রাজকোটই বলুন আর যেখানে যাই ইচ্ছে বলুন, সব জায়গাতেই আছে। সুতরাং এই ছেলে মেয়েরাও যে আসবে এদেরও 3-4 দিন টাইম লাগবে, 3 নাইট ওদের রাস্তায় স্টে করতে হবে। কারণ রাজস্থানের কোটা থেকে বেঙ্গল একেবারে ইধার উধার, অনেক দূর থেকে অনেক দূর, এটা মাথায় রাখবে। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে আমাদের অন্যান্য কাজকর্ম করতে হবে, শুধু এইটুকুর মধ্যে তো সীমাবদ্ধ থাকলে চলবে না। আমি একটা ক্যাবিনেট কমিটি অন কোভিড ম্যানেজমেন্ট আজকে তৈরি করে দিচ্ছি, তার কারণ আমাকে অন্যান্য কাজও দেখতে হবে। আমি এই 1 মাস ধরে টোটালটাই মানে 23শে মার্চ ওরা যেটা অ্যানাউন্স করেছে তার 7 দিন আগে থেকে আমরা শুরু করেছি, আমরা লকডাউন তার আগে করেছি। সুতরাং ভালো রেজাল্ট পেলে কোনো প্রশংসা হবে না, মহান হবে যদি বেশি হয়, ঠিক আছে, আমাদের তাতে আপত্তি নেই। কথা হচ্ছে যে আমরা একটা ক্যাবিনেট কমিটি ইনফ্রাস্ট্রাকচার কোভিড ম্যানেজমেন্ট করে দিচ্ছে এই কারণে যে আমাদের অন্যান্য কাজও করতে হবে। পুলিশের কাজ তো শুধু লকডাউন করা নয়, আরো অনেক কাজ আছে সেটা। ল অ্যান্ড অর্ডার টোটাল মেনটেন করতে হয়। মনে রাখবেন ডিপার্টমেন্টের চিফ সেক্রেটারি অনেক কাজ আছে, হোম সেক্রেটারিও অনেক কাজ আছে, হেলথ সেক্রেটারিও শুধু কোভিড করলে হবে না, 2 দিন বাদে ডেঙ্গু আসবে, ম্যালেরিয়া আছে, বাচ্চাদের টিকাকরণ আছে, পোলিওর ওষুধ খাওয়ানো আছে, অনেক কিছু আছে, ইনস্টিটিউশন ডেলিভারি আছে। একটা জায়গায় শুধু কনসেন্ট্রেট করলে অন্য জায়গাগুলো পুরো নেগলেক্ট হয়ে যাবে। সেই জন্য আমি ক্যাবিনেট কমিটি অন কোভিড ম্যানেজমেন্ট একটা করে দিয়েছি, যাতে আমি অন্যান্য জায়গাগুলো দেখবো, এটা আমি দেখবো, আমি নজর রাখবো। ডে টু ডে ওরা আমাকে নিশ্চয়ই ইনফরমেশন দেবে, যেখানে জরুরত হবে মানে জরুরি হবে কথা বলে নেবে, কিন্তু বাদ বাকি ওরা এটা নিয়ে কাজ করবে। এইটাতে আমি অমিত মিত্রকে চেয়ারম্যান করে আমি বলছি তারা হোম ওয়ার্ক অ্যাট হোম ওয়ার্ক থেকে তারা কাজটা করবে। অমিত মিত্র, পার্থ চ্যাটার্জি, ববি ফিল্ডে করে, চন্দ্রিমা ফিল্ডে করে, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম, 4 জন মিনিস্টারকে আমি রাখছি। সাথে আমি চিফ সেক্রেটারি, যেহেতু চিফ সেক্রেটারি রাজ্যের সব ব্যাপারটা জানি অ্যাজ এ হোল, এবং তিনি রোজ আপনাদের ব্রিফিং করে, হি নোজ দ্য ডিটেইলস। হোম সেক্রেটারিও রাখছি এবং হেলথ সেক্রেটারিকে রাখছি, এবং সাথে আমরা সেলিম আমাদের
যে একজন কোঅর্ডিনেটর আছে আমার সিএমআরওতে, কারণ তার কাছে অনেক পাবলিক গ্রিভেন্সেস জানে, তাকে একজন কোঅর্ডিনেটর রাখছি, সে টাইম টু টাইম কোঅর্ডিনেশন করবে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যেখানে যা প্রবলেম হবে। এই কমিটিটা আজকে আমি তৈরি করে দিচ্ছি যাতে আমাকে অন্যান্য কাজগুলোতেও আমি একটু টাইম দিতে পারি। আপনারা জানেন এই সময়টা অনেক লোকই রাস্তায় বেরোয়নি, এখনো ভিডিও স্ক্রিনের বাইরে বেরোয়নি। আমরা কিন্তু প্রতিদিনই প্রায় রাস্তায়, বাজার থেকে শুরু করে, দোকান থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, কোয়ারেন্টাইন সেন্টার থেকে শুরু করে, প্রচার থেকে শুরু করে, মানুষের কাছে গিয়ে আমরা ডিটেলসটাই চেষ্টা করছি করবার। সবাই আমার সাথে, পুলিশ কমিশনার আমার সাথে, ডিজি আমার সাথে, ডিজি লয়ার আমার সাথে, এসএসসি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, সবারই আমাকে টাইম দিয়েছে। সুতরাং এটা নয়। এবং আজকে এখন আপনাদের এখানে প্রেস কনফারেন্স করার আগে দেখতে পাচ্ছেন আমরা সবাই একটা মিটিংও করছি, আর এখানে ট্রান্সপোর্ট সেক্রেটারিও বসে আছে, এসএসসি বসে আছে, হোম সেক্রেটারি বসে আছে, সিএস বসে আছে, ডিজি লয়াররা বসে আছে, ফাইন্যান্স সেক্রেটারি বসে আছে, সিপি কলকাতা পুলিশ বসে আছে, এখানে বীরেন্দ্র আমার যে ডিজি বসে আছে পুলিশ, গৌতম সান্যাল আমার সিএমও অফিস থেকে বসে আছে, শান্তনু দিকে আমার বিদ্যুৎ দেখে, ইলেকট্রিসিটি দেখে বসে আছে। সব সাবজেক্টগুলো নিয়ে গভর্নমেন্টকে চলতে হবে। তবে আমরা এই মিটিং থেকে একটা জিনিস আলোচনা করেছি, যেটা আপনাদের বলছি, যে আমরা গ্রিন, অরেঞ্জ আর রেড এই জায়গাগুলো কোনটা কোনটা সবচেয়ে বেশি নজর রাখে কারা জানেন? স্থানীয় মানুষ। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তারা না করলে লকডাউন হতো না, তারাই কিন্তু ইনিশিয়েটিভটা নেয়। গ্রামের মানুষ আজও অনেক গ্রামে পাহারা দেয় যাতে তার গ্রামে আউটসাইডার ঢুকতে না পারে, গ্রামটা ভালো থাকে। শহরেও মনে করবেন, মনে রাখবেন অনেক কমিটি আছে, ক্লাব কমিটি, পুজো কমিটি থেকে শুরু করে নামাজ কমিটি, অনেক কমিটি আছে, মন্দির কমিটি, মসজিদ কমিটি, গুরুদ্বারা কমিটি, গির্জা কমিটি। তারা সোশ্যাল ওয়ার্কও যেমন করে, তার এলাকায় যাতে কেউ না ঢুকতে পারে তারাও কিন্তু পুলিশকে হেল্প করে, তারাও কিন্তু কাজ করে। তাই সেই জন্যে আমরা একটা লিস্ট তৈরি করছি এবং করে ফেলেছি আমরা টোটাল কোনটা রেড জোন, কোনটা গ্রিন জোন আর কোনটা অরেঞ্জ জোন। মানে রেড জোন যেটা, সেটাকে সিরিয়াসলি আমাদের করতে হবে। অরেঞ্জ জোন একটু রিল্যাক্স করব, গ্রিন জোন আর একটু রিল্যাক্স করব। এই লিস্টটা আপনারা অনেকদিনই অনেকে আমাকে চাইছিলেন, কিন্তু আমি দিতে চাইছিলাম না। কিন্তু আমি মনে করি এটা পাবলিক করে দেওয়া বেটার, কারণ যদি পাবলিক জানতে পারে আমি রেড জোনে আছি, তিনি নিজে তার দায়িত্বটা নিয়ে তার এলাকাটা সামলাতে পারবেন এবং তারাও প্রসেস হবে, তারাও সতর্ক হবে। আমি সোমবার হাত দিয়ে আপনাদের দিয়ে দেবো এই লিস্টটা পুরো। আপনারা এই মিটিং এর পরে প্রেসের যারা ইচ্ছে করবেন তারা ইউজ করতে পারেন। রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন আজ পর্যন্ত যা আছে আপনাদের দিয়ে দিলাম। তারপরে আবার 7 দিন বাদে আপনাদের দেবো, যখন চেঞ্জ হবে। আমাদের তো একটা টাইম পর্যন্ত ওয়েট করতে হয়, 14 দিন, 21 দিন, কতগুলো সিস্টেম আছে সেই মধ্যে। সুতরাং আপনারা এটা পেয়ে গেলে পাড়ার লোকেরাও বুঝতে পারবে। আমি সাধারণ মানুষকে আবেদন করবো, যারা দেখছেন রেড জোনে আছে আরো সতর্ক হোক, দরকার হলে বেরোবেন না, পুলিশ খাবারটা দিয়ে আসবে। প্লিজ দয়া করে কোঅপারেট করুন যাতে আপনার পরিবার আক্রান্ত না হয়। অনেক সময় মনে রাখবেন, এই যে একজন সাংবাদিক বন্ধুর মা আক্রান্ত হয়েছে, সাংবাদিকটার বয়স অল্প, তার মা কিন্তু একদিনের বাইরে বেরোয়ও নেই, কিন্তু তার মা কিন্তু কেরিয়ারটা নিয়েছে কারো না কারো। এইটা মাথায় রাখবেন। ধরুন কেউ আমি ভাবতে পারি আমি তো বেরোচ্ছি না বাড়ি থেকে, আমার কি করে হবে? আপনার বাড়িতে যে 4-5 জন আছে তাদের মধ্যে কেউ একজন গেছে বাইরে বাজার করেছে বা কিছু একটা করেছে, হয়তো কোনো একজন এফেক্টেড, তার ভাইরাস টেস্ট একটু মানুষের সাথে মানুষের আসছে। মানে এই জায়গাটায় পাড়ার লোকেরাই কেয়ার নিতে পারবে, বাড়ির লোকেরা যত কেয়ার নেবেন তত ভালো হবে। সুতরাং গ্রিন জোন আমি রিল্যাক্সেশন করবো, কিন্তু গ্রিন জোন আবার যখন রেড হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার সেটা মানতে হবে। আবার রেড জোন যখন অরেঞ্জ হয়ে যাবে একটু রিল্যাক্স করবো। এগুলো কিন্তু একটা সিস্টেমের মধ্যে এখন চলবে আপ টু 21শে মে পর্যন্ত, আমরা এটা বলে দিচ্ছি। 2 হচ্ছে আমার শপিং যারা দোকান আছে আমার তাদের প্রতি পুরো সিম্প্যাথি আছে, কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে দোকান খুলে ভিড় বাড়বে, তাহলে কিন্তু লকডাউন অনেকটাই ব্যাহত হবে। সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওপিনিয়ন আমরা জানতে চাই এবং সেই জন্য আমরা ওয়েট করছি আগামীকাল দিনটা, পরশু দিন করে। কিন্তু এর মধ্যে একটা ডিসিশন আমরা নিয়েছি যাতে অনেকটা কাজ সেভ হয়ে যায়। সেটা হচ্ছে আগে ছিল হোম ডেলিভারি অ্যালাউ অনলি এসেন্সিয়াল সার্ভিসে, যার জন্য বাংলায় মনে রাখবেন মানুষের এসেন্সিয়াল সার্ভিসে কোনো প্রবলেম হয়নি। ইন্ডিভিজুয়ালি কারো একটা দুটো তিনটে প্রবলেম হতে পারে, আমাদের নলেজ ছাড়া ব্যবসা ডিপেন্ড করছে, কিন্তু লার্জলি এখনো বলতেই কোনো প্রবলেম হয়নি। 2, এখানে একটু চিল্লানো বেশি হয়। রেশন দোকানে প্রথম দিনই বলে দেওয়া হলো 5 কেজি দিতে,
বেচারা 3 কেজি গম দেয় আর 2 কেজি চাল দেয়, তাকে জোগাড় করতে মেটেরিয়ালটা একটু টাইম লাগে। সুতরাং এটা মাথায় রাখবে যে সেই জন্য একটু প্রবলেম হয়েছে, বা সেটা আমরা স্কিমটা আমরা একটা স্কিমের মধ্যে ফেলেছি, আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু আমরা 1 মাসে 5 কেজি করে দেবো বলছি, সেটা আমরা দেবো, আমাদের কমিটমেন্ট সব কমিটমেন্ট। এই জন্য বলছি যেটা এসেন্সিয়াল সার্ভিসে আমাদের হোম ডেলিভারি অ্যালাউ করেছিলাম, আজ থেকে আমরা ডিসিশন নিচ্ছি নন এসেন্সিয়াল সার্ভিসেস আমরা হোম ডেলিভারি অ্যালাউ করলাম। এতে কি হলো, অনেক কিছু নন এসেন্সিয়াল গুডস আছে, মানুষের প্রয়োজন 1 মাস ধরে ঘরে আছে, পাচ্ছে না। ধরুন আমাকে একটা ছোট ইলেকট্রনিক্স কিনতে হবে, আমি পাচ্ছি না, তার কারণ ইটস নট অ্যালাউড। আজ থেকে আমরা যদি হোম ডেলিভারি অ্যালাউ করে দিই, আপনি ফোনের মাধ্যমে, আপনি অনলাইনের মাধ্যমে, আপনি আপনার যেসব সিস্টেম আছে, মেকানিজম আছে, পাড়ার দোকানকে ফোন করে অনেক সময় আপনি বলেন এটা দিয়ে যান দাদা। সুতরাং অনলাইন এইটা যেটা আমরা করছি হোম ডেলিভারি ফর নন এসেন্সিয়াল সার্ভিসেস, তার মানে কি এইটা কিন্তু লোকে সব জিনিসপত্র পাবে শুনতে। এটা কিন্তু একটা বড় মডেল আমরা দিলাম, এবং যেটা ইমিডিয়েট যতক্ষণ ক্ল্যারিটি না আসছে এটা তো আমাদের চলবে। কিছু ছোট দোকান আমরা নিশ্চয়ই খুলতে পারি, আর সেটা আমাদের ক্ল্যারিটি নিয়ে আমরা পরশুদিন এটা আপনাদের কাছে বলে দেবো। আর যে 21 দিন যে জায়গাগুলো হয়ে গেছে সেগুলোকে আমরা খুলে দেবো। যে জায়গাগুলো 21 দিনের মধ্যে কোনো পজিটিভ কেস আসেনি সেই জায়গাগুলোকে আমরা হালকা করবো। আবার যদি পরে দেখি সেই জায়গাগুলোতে কেস আসে, তখন কিন্তু আমাদের আবার সেটাকে বাদ করতে হবে, এটা মাথায় রাখবে। এই পর্যন্ত আমার বলার ছিল, আমি বললাম। আর লিস্টটা আপনাদের দিয়ে দেওয়া হবে, যাতে ট্রান্সপারেন্সি মেনটেন করে আপনারাও একটু সামাজিক সচেতনতার ভূমিকায়, সারাক্ষণ গভর্নমেন্টের ঝগড়া করুন গভর্নমেন্টের সাথে, নেচার অনুযায়ী আমার কোনো যায় আসে না, কিন্তু কখনো কখনো মনে রাখবেন সামাজিক দায়িত্ব কর্তব্য আমাদের সকলকেই পালন করতে হয়। এটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্যবোধ করে যদি পালন করেন আমরা ব্যতীত হব। এরপর আপনারা জিজ্ঞেস করুন যদি আপনাদের কিছু বলার থাকে। কীর্তনিয়া সিএন নিউজ থেকে বলছিলাম। আমি কোভিড নিয়ে রাজীব সিনহা অলরেডি না কোভিড নিয়ে এটা অন্য জিনিস। সেটা হচ্ছে যে বিকজ হিজ সাবজেক্ট ইজ, ওটা হচ্ছে হিজ সাবজেক্ট, আমি এর মধ্যে আছি। হ্যাঁ বলুন। ওকে, সেটা হচ্ছে যে এই যে যখন আমাদের লকডাউন শুরু আপনারা যে হয়েছে, বলবেন তার নামটা এবং প্রেসের নামটা আমার বলতে হবে। হ্যাঁ, মনীষ কীর্তনিয়া সিএন নিউজ। সেটা হচ্ছে যে এই যে মার্চে যখন থেকে লকডাউন শুরু হয়েছে এখনো পর্যন্ত অনেক সরকারি কর্মচারী যারা রিটায়ারমেন্টের সময় এসে গিয়েছিল, রিটায়ারমেন্ট করেছেন ইতিমধ্যে, কিন্তু অফিস যেতে পারেননি, তারা অ্যাংজাইটিতে রয়েছেন। আমাদের অনেকে জানিয়েছেন যে তারা যেহেতু কাগজপত্র জমা দিতে পারেননি বা অফিসের এই লিয়াজোটা হয়নি, তারা এবার পেনশন পেতে যদি দেরি হয়, এইটা অনেকে একটা আতঙ্কে বা একটা অ্যাংজাইটিতে ভুগছেন। এদের ক্ষেত্রে কিছু বলবেন? কিন্তু কথা হচ্ছে যেহেতু এত বড় একটা যুদ্ধ চলছে, সবকিছু তো বন্ধ হয়ে পড়ে আছে, টোটাল তো কোভিডটাকে লক আপে রেখে লকডাউন চলছে, আর তো কোনো কাজ হচ্ছে না। সেই জন্য যে ক্যাবিনেট কমিটির ইনফ্রাস্ট্রাকচার করে দিলাম যে ওরা ওদিকটা দেখবে, আমি এদিকটা দায়িত্ব নিয়ে কাজটা করতে পারবো। চিন্তা করতে বারণ করুন, টেনশন করতে বারণ করুন, একটু টাইম লাগছে। তার কারণ হচ্ছে এখন পুরো ডিপার্টমেন্ট, পুরো গভর্নমেন্টই বিজি ফর কোভিড। সেই জন্যই ফর দ্য লং রান এই ক্যাবিনেট কমিটি অন কোভিড ম্যানেজমেন্ট করে দিলাম। এরপর আমি অন্য জায়গাগুলো দেখতে পাবো 100 দিনের কাজ কি করে চলছে, কোন লোকের কি অসুবিধা হচ্ছে। আমাদের অত টাকা নেই, এটা মনে রাখবেন। আমরা বলেছি এফআরবিএম 3 to 5% বাড়িয়েছে, একটা পয়সা বাড়ানো হয়নি। আমরা বলেছি ইভেন ধরুন সব রাজ্যের কোথায় করছে, ইভেন 14 ফাইন্যান্স কমিশন যে রিপোর্ট দিয়েছে, 15 ফাইন্যান্স কমিশন, ওরা তো রিপোর্টটা দিয়েছে আগে। আজকে কোভিড হওয়ার পরে পুরো ইকোনমিক সিচুয়েশন চেঞ্জ, তার আবার নতুন করে রিভিউ করা উচিত বলে আমি মনে করি। আর রাজ্যগুলোকে আমাদের যে টাকা শোধ করতে হয় সে মনিটরিং করা উচিত এক বছরের জন্য বলে আমি মনে করি। কোনো টাকা পয়সাই তো দিচ্ছে না। আর আমাদের আরবিআই যারা অ্যালাউ করে, আরবিআই থেকে ডাইরেক্ট টাকা নেওয়ার জন্য যদি আমরা লোন চাই,
নাহলে রাজ্যগুলো চলে করতে সব টাকা তো আটকে রেখে দিয়েছে। শুধু ভাষণে তো হবে না, ভাষণের সাথে তো মানুষের জন্য রেশনও দরকার। রেশন মানে শুধু রেশনের বুকে যে চাল দেওয়া নয়, রেশন মানে মানুষের নিত্য প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক, এই যে বলছেন পেনশন, এই যে স্যালারি কোথেকে আসবে? টাকাটা না দিলে রেভিনিউ তো সব বন্ধ। অনলি বার্নিং, নো আর্নিং। বার্নিং এর জায়গাগুলো, টোটাল আর্নিং এর জায়গাগুলো বন্ধ করে দিয়েছে। তো আমি চালাবো কোথেকে? অন্য রাজ্যগুলি বা চালাবো কোথেকে? আজকে হেলথে কোভিড সামলাতে যে খরচা হচ্ছে আমাদের, তাও তো কিছু দেয়নি। এত কোয়ারেন্টাইন সেন্টার, এত কোটি কোটি টাকা দিয়ে খরচা করে ইকুইপমেন্টস, এমনকি পাবলিক পিপিই থেকে শুরু করে অনেকেও যেটা পাইনি ওটা পাইনি। ভাই সাধ্যমতো চেষ্টা করেছি, গরিবের সংসার হয়তো অনেক কিছু দিতে পারিনি, তার মধ্যে যতটা পেরেছি করেছি। এর মধ্যে তো নতুন করে প্রায় 5 লক্ষের মতো আমরা পিপিই দিয়েছি। মাস্ক আমরা প্রায় 8-10 লাখ অলরেডি দিয়েছি, 3-4 মিলিয়ে। আমরা ভেন্টিলেটর অলরেডি অনেকগুলো অর্ডার করেছি, অনেক পেয়েছিও। কতগুলো কোভিড সেন্টার অলরেডি বলেছে আপনাদের, কত কোয়ারেন্টাইন সেন্টার বলেছে, কত হসপিটাল, এমনকি প্রাইভেট সেক্টরও যারা কোভিড পেশেন্টকে চিকিৎসা করছে আমরা গভর্নমেন্ট থেকে টাকা দিচ্ছি। এমনকি আপনারা জানেন কালকে আমরা একজন স্বাস্থ্য অফিসার মারা গেছেন, যিনি স্টোরের দায়িত্বে ছিলেন, বিপ্লব মেডিকেল স্টোরের দায়িত্বে ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করছেন। দেখুন, এটা হয়তো তার কাছে কিছু নয়, তার স্ত্রীও পজিটিভ আছে সম্ভবত, কিন্তু আমরা খোঁজ রেখেছি পরিবারের। আমি কথা বলতে চেয়েছিলাম তার স্ত্রীর সাথে, বাট উনি যেহেতু পজিটিভ আছেন বলে আমি আর ডিস্টার্ব করি। আমি সিএসকে বলেছি তার এক ছেলে এখানে থাকে, এক ছেলে ব্যাঙ্গালোরে চাকরি করে, যে কথা বলতে দরকার তার পরিবারের চাকরিও আমরা দেবো। এখন ইন্স্যুরেন্সের 10 লাখ টাকা আজকে আমরা চেক দিয়ে দিয়েছি। আমরা আমাদের সাধ্যমতো যতটা পারি, এমনকি সাংবাদিকরা আপনারাও জানেন, আপনাদের মধ্যে একজন মারা গেছে রনি, সে অ্যাক্রিডিয়েটেড কিনা আমি জানি না, আমার কোনো খোঁজ নাও। যদি অ্যাক্রিডিয়েটেড সাংবাদিক হয়, তার পরিবারে যে নিয়ারেস্ট আছে দেখে নাও, তারা লেপটা পেতে পারে যদি তার পরিবার থাকে। আসামুল হোসেন, এবিপি আনন্দ। যে রাজ্যের তরফে তো অনেকগুলো দাবি দেওয়া আছে, পাওনা আছে। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যদিও তালিকায় আপনার বক্তার তালিকায় নাম ছিল না, কিন্তু কোনো কথা বলার সুযোগ পেয়েছেন আজকে প্রধানমন্ত্রীর কাছে? কিছু বলতেই যাইনি, আমরা পুরো ফুটু জগন্নাথের মধ্যে বসেছি। ফুটু জগন্নাথ, সরি জগন্নাথ, ওটা কথায় বলে জগন্নাথকে ভেরি আমরা পুরো অ্যাডমায়ার, সেটা নয়। আমাদের হাত পা মুখ বুঝি বন্ধ, মানে আমরা বোবা কালার মতো বসেছিলাম। কালা নয়, বোবা। মানে আমরা যা শুনেছি 3 ঘন্টা, কারো কোনো বলার কোনো স্কোপ নেই, কোনো স্কোপ ছিল না। নিশ্চয়ই ছোট রাজ্যদের বলা উচিত, কিন্তু সেখানে অন্যান্য বড় রাজ্যরা যারা আছে, যারা এটাকে বেশি সাফার করছে, তাদের ওপিনিয়ন একটু জানা উচিত ছিল। জানলে খুশি হতাম, জানেনি এর জন্য আমরা আপত্তি নেই বলতে দেয়, কিন্তু জানলে খুশি, জানালে খুশি হতাম। আমরা একটু জানতে চাইতে পারতাম এই যে ক্ল্যারিটি। তারপর সেন্টার যৌক্তিকতা কি? এই সময় কাজ করবো না, ওদের সকাল থেকে হাজিরা দেবো 10 জনকে। একটা অফিসের 10 জনকে হাজিরা দেবে না? একটা অফিসের ওই বেডে কে নেই, ওইখানে ব্লাডের সমস্যা, ওইখানে কোয়ারেন্টাইনের সমস্যা, ওখানে একটা ডাক্তার পজিটিভ হয়ে গেছে, কিভাবে কি করবে? সেটা করবে না এটা করবে? কোনটা করবে? আপনারা আমায় বলুন তো, সাংবাদিক বন্ধুরা বলুন তো, এটা কি জাস্টিস হচ্ছে? অ্যাসিস্ট করতে যে কেউ আসতে পারে, বাট নন কোঅপারেশনের জন্য নয়। প্লিজ, দিস ইজ নট দ্য টাইম। দিদি, জয় চক্রবর্তী, নিউজ টাইম। দিদি, আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে দুটো না, সারাক্ষণ আমি মহাভারত করবো জন্য এখানে বসে নেই। প্লিজ প্লিজ আন্ডারস্ট্যান্ড, একটা করুন। আগামীকাল কি আপনি ডিএমদের সঙ্গে কোনো ভিডিও কনফারেন্স করবেন, মানে এটা আগামী সময়ে পদক্ষেপ নেওয়ার জন্য? আমরা এগুলো আপনাদের দেখুন, কিছু কিছু জিনিস আছে যেটা আমরা গভর্নমেন্ট অনুযায়ী আমরা সিক্রেসি মেনটেন করে করি। এটা আমরা কখন কি করবো না করবো সেটা আমরা বুঝবো। কিছু অবশ্যই যারা মানে লিড করে সোসাইটিটাকে, তারা কেউ কেউ কথা বলতে চেয়েছে, নিশ্চয়ই কথা, তবে ডিটেলসটা আমি আপনাদের বলবো না, আমাদেরটা আমাদের ট্যাকেল করতে বলুন। দিদি, অরিজিৎ, আকাশবাণী। এই কোভিডের জন্য আমাদের রাজ্যে রেভিনিউ লস এখনো অবধি কি রকম, কি কিছু পরিসংখ্যান আছে? ও করতে গেলে তো ঢাকের দামে মানুষ কি যাবে, মানুষ শুনলে চমকে যাবে। কাজে হাজার হাজার কোটি টাকা গেছে, বললাম তো, এমনকি আর বার্নিং, নো আর্নিং, রিটার্নও কিছু নেই।
5,000 কোটি টাকা লস হয়ে গেছে। এখনো পর্যন্ত যেটুকু পেয়েছি তার মধ্যে আরো বাড়বে মাসে মাসে। কোভিড লড়তে আমাদের রাজ্য সরকারের খরচ কি রকম হলো? এসব আপনাদের এখন বলতে হবে, এটা ভাস্ট এরিয়া, এটা কন্টিনিউয়াস প্রসেস, ভাস্ট এরিয়া, এভরিডে নিউ এরিয়াস আর কামিং। সুতরাং এটা সম্বন্ধে এভাবে বলা যাবে, এটা একটু সবটাই করতে হচ্ছে। ব্যান্ডেডও কিনতে হচ্ছে, ওষুধও কিনতে হচ্ছে, মেডিসিনও কিনতে হচ্ছে, আবার পোশাকও কিনতে হচ্ছে, খাবারও দিতে হচ্ছে, আবার ঘর ভাড়াও দিতে হচ্ছে। সর্বোপরি মানবিকতা দিয়ে মানুষ ভালো থাকে এটা আমরা চাই, এর জন্য আমরা সবটাই করছি যতটা পারবো। দিদি, জি 24 ঘন্টা থেকে সুতপা সেন বলছি। একটু ক্ল্যারিফাই করার জন্য দিদি জিজ্ঞেস করছি, আপনি বললেন 21শে মে পর্যন্ত লকডাউনটা কন্টিনিউ হবে, সেক্ষেত্রে আমি লকডাউন কন্টিনিউ হবে কথা বলিনি। আমি বলেছি 21শে মে পর্যন্ত আমাদের প্ল্যানিং থাকবে গ্রিন জোন, অরেঞ্জ জোন অ্যান্ড রেড জোন। কোনটা আমরা কখন কি অ্যালাউ করবো না করবো, লকডাউনের সাথে সম্পর্ক নেই, এটা চলবে। লকডাউন ইজ এ ডিফারেন্ট এরিয়া, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে নিক। তবে লকডাউনের ডিসিশন আমরা নিচ্ছি না, সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে। আমাদের যেটা ডিসিশন সেটা হচ্ছে, যেহেতু গ্রিন জোন, রেড জোন, অরেঞ্জ জোন আছে, আমাদের একটা দায়বদ্ধতা থাকে সেটাকে রাজ্য যাতে অ্যাফেক্টেড না হয়, মানুষ যাতে ভালো থাকে, সেই জন্য আমরা প্ল্যানিং করে একটা লং টার্ম প্ল্যানিং, একটা মিড টার্ম প্ল্যানিং, একটা শর্ট টার্ম প্ল্যানিং, শর্ট টার্ম প্ল্যানিং, মিড টার্ম প্ল্যানিং, বিগ টার্ম প্ল্যানিং। তার কারণ হচ্ছে গ্রিন, অরেঞ্জ, রেড এই তিনটের মধ্যে দিয়ে ত্রিধারা তৈরি করে আমরা টাইম টু টাইম আমরা কোনটা বেশি গুরুত্ব দেবো, কোনটা আমরা রিল্যাক্স করবো, এটা এখন চলবে। এটা 21শে মে পর্যন্ত আমি প্রোগ্রামটা আপনাদের বলেছি। Not lockdown is related to this question, please. লকডাউনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। লকডাউনের ডিসিশন সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে, আমরা কিন্তু এভাবে নিচ্ছি না। বাট আমরা দুটো জিনিস পরিষ্কার বলবো, তিনটে চারটে জিনিস। এক হচ্ছে বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার মাস্ট ক্লোজড। 2, ইন্টারন্যাশনাল ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট নো, যতক্ষণ পর্যন্ত নর্মাল সিচুয়েশন না হচ্ছে। লং ডিস্টেন্স ট্রেন এবং ট্রেন সার্ভিসেস নো, যেহেতু সবাই গাদা গাদা হয়ে একসাথে আসে। আর 4 হচ্ছে ইন্টারস্টেট, যেটা বাস সার্ভিস আর ইন্টারস্টেট যেটা পাঠিয়ে দিচ্ছে এখানে ওখানে সেখানে, যার যার ইচ্ছে মতো ছেড়ে দিচ্ছে। যাদের প্রয়োজন তাদের আমরা অ্যালাউ করবো, সেটা স্টেট টু স্টেট কথা বলে নিতে পারে, সেন্টারও কথা বলে নিতে পারে। এখানে আমি মনে করি কোনো ইগোর ব্যাপার নয়। যে স্টেটে পড়ে আছে তারা যদি পাঠিয়ে দেয়, আমরা তারা টেস্ট করুক, টেস্ট করে তারা পাঠিয়ে দিই, আমরা নিই এবং আসার ব্যবস্থাটা করে দিতে হবে। পরশুদিন কি আবার প্রধানমন্ত্রীর সাথে মিটিং আছে? আপনার কি প্রধানমন্ত্রী ছাড়া কাউকে চেনেন না নাকি? গভর্নমেন্ট কি চালায়? রাজ্যের প্রধানমন্ত্রী চালায়। স্টেট গভর্নমেন্টের একটা ব্যাপার আছে, আমি কি বললাম যে আমরা ঠিক করছি। আমাদের দাওয়াল থেকে কিছুক্ষণ আগে একটা বিজ্ঞপ্তি হলো, সেটা হচ্ছে প্রচেষ্টা যে প্রকল্প, সেই প্রকল্প আপাতত বন্ধ থাকছে। এটা কি অনলাইনে চালু করা হয় বা কিছু ভাবছেন? ওরা ঠিক করছে, ওটা এখন বন্ধ করা হয়নি। এটা ভুল তথ্য, কার কথা দিচ্ছেন জানি না, অলওয়েজ এইসব করে না। একটু প্রবলেম ছিল, ফর্ম জমা না, যা বলছি শুনে নিন। আপনি বলবেন, আপনি আমারটা শুনবেন না, তা তো হবে না। আপনাকে লিখতে হবে, সেটা নিজে যা ইচ্ছে করছে লিখে দিচ্ছে। এখনো অন্তত সিস্টেমটা মেনটেন করবেন। স্টেট গভর্নমেন্ট কি বলছে দেখুন, প্রচেষ্টা অনলি ফর ইন্ডাস্ট্রিয়াল আনঅর্গানাইজড সেক্টর। এটা মাথায় রাখবেন, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য, আনঅর্গানাইজড সেক্টর। এই সময়ে ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করবেন না। গভর্নমেন্টের একটা লিমিট বা ক্যাপাসিটি করে জিনিস আছে। টেকনিক্যাল কিছু প্রবলেম থাকার জন্য অনলাইনটা রেডি করছে। বাট অনলাইনে যদি কেউ মনে করে আমি প্রিন্ট করে অফিস থেকে পাঠিয়ে অফিস থেকে রেডি করে দিলাম, সেটাও হবে না। দেখে নিতে হবে গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী অরিজিনালি কার প্রয়োজন আছে। আমরা যেমন আরেকটা করেছি, যেটা হচ্ছে স্নেহ পরশ, সেটাও তো আমরা অলরেডি দিচ্ছি, সেটা বাইরে যারা আছে। তো একটা গভর্নমেন্ট কত করবে? হ্যাঁ,
গভর্নমেন্ট কতটা করবে? সবাইকে যদি লাইনে দাঁড় করিয়ে দিই, মনে করি যে আমার এটা পলিটিক্যাল খাতির হচ্ছে, তা স্টেট গভর্নমেন্ট টাকাটা কবে কবে করবে? সব জায়গায় 30% এমপিদের মাইনে কেটে নিয়েছে, ও তো এমপিদের টাকা কেটে নিয়েছে, দিয়ে বন্ধ করে দিয়েছে, আইএস আইপিএস এর মনে হয় টাকাও মনে হয় মাইনেরও মনে হয় সব ফিস করেছে, বাড়াবে না করে দিয়েছে, আরো অনেক কিছু বিধি নিষেধ চালু করেছে। আমরা তো এখনো একটাও কিছু করিনি বন্ধু, অ্যাপ্রিসিয়েট করুন। মানবিক সরকার আমাদের এটা মাথায় রাখবে। অনেক স্টেট কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, হাফ মাইনে দিয়েছে, হাফ দিতে পারেনি, অনেক ব্যাপার আছে। সব একসাথে হলে হয় না, যতটা চুরি তো করবো না, ডাকাতি করবো না, এই ভান্ডারের মধ্যে যা আছে ভাগ করবো, সেখানে কোনো কার্যক্রম থাকবে। Ma'am, Tamal from Times Now. From day one, you have been saying that every state should be given some financial benefit, which hasn't happened. Instead, people who have received certain money, it's not more than 500 rupees for which they have to stand in queue. A government which had once promised 15 lakhs has managed to send 500 rupees. Do you think there is a failure on the part of the government in providing financial aid to people and to state governments? 500 rupees they are giving because of Ramadan, only few people. If you ask my state, I do not know how much the percentage will. That is not at all what I can say that praiseworthy. I will appeal the government for unorganized sector. Government must provide 10,000 rupees for every account for unorganized sector and the village sector and MSME sector also. Because the jute industry, the workers are not getting their salary. Though this lockdown is because of the under guidance of the government of India, I request government of India to take a special note for that. Tea garden workers the same problem. For other MSME sector also they are facing the same problem. We will appeal for a MSME sector a special package. We will appeal for unorganized sector a special package. Otherwise only the burning is there, no earning for the state government. Everything is being stopped. It is not only lockdown, the lockout, total the state government earning. So how do we spend the money for covering or for any other purpose? Also reflect the government lacked planning, because this hasn't happened suddenly, but over the past 1 month and even more, we haven't really seen a solution as far as financial package is concerned. Did the government lack planning? You know, we can raise our voice. We have written so many times. I raised even RDR meeting also, when I have got the opportunity for FRDM 3 to 5% GDP, at least 6%. Even we mentioned about the special package for MSME sector and the unorganized sector also. Even I said that for harvesting situation, allow 100 days worker to work 150 days at least and give them the 2 months salary also for this, because they are really poor, they deserve it. But nothing, no decision. What I can tell you that though I don't want any political pollution with the center, because Corona we have to fight it together, that we do agree. But central government is to realize that also. Only the policy decision they can give, but it is the state government, they have to implement the policy. If there is a good thing, they will take the credit. If there is a minus point, they will give them discredit. Only the state government. I will appeal the other state government also. Such type of decision is being taken, they must concern the state. Actually, the state is the sufferer, most sufferer. And if the state is sufferer, then the center is sufferer. Ma'am, you used a very important term, political pollution, and you also said... I said I don't want at this juncture. Yeah. Please understand that. Political Do pollution you want is my being involvement with the played... central government, or do you want that cooperation? I want cooperation. But at the same time, you should reciprocate both.
getting, ma'am, because Okay, there is. I think you have got your reply. অনেক কোশ্চেন হয়ে গেছে। So now shall I ম্যাডাম tell you thank you? কি বলো? একটা ছোট বলো। গ্রিন জোনে আপনার যে রিল্যাক্সেশনের কথা ভাবছেন সেটা কবে থেকে হবে? এক কে আর বলছে দুই আপনি হচ্ছে, নামটা বলুন? আমার নাম অত্রি মিত্র, আমি ইন্ডিয়ান এক্সপ্রেসে আছি। ওকে, বলুন। হ্যাঁ, বলছি যে এই গ্রিন জোনে যে এটা যে রিল্যাক্সেশন হবে সেটা কবে থেকে হবে এক, আর দুই হচ্ছে যে এইখানে এক্ষেত্রে কি লোকাল ট্রান্সপোর্ট আপনারা অ্যালাউ করবেন গ্রিন জোনের ক্ষেত্রে? না, এটা হচ্ছে আমরা পরশুদিন মিটিং করব। মিটিং করে ডিসিশন নিয়ে আপনাদের জানাবো। আমাদের একটু টাইম দিন, কারণ আমরা একটা প্ল্যানিং যদি না করি, বুঝতে পারছেন তো, একটা ডিসিশন নিয়ে নিলে হয় না। প্ল্যানিংটা তো করবে গ্রাসরুট লেভেল, প্ল্যানিংটা তো করবে অফিসার, প্ল্যানিংটা তো করবে লোকাল পিপল। সুতরাং পাবলিকের সাথে কোনটা খাপ খায় আর কোনটা খাপ খায় না, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। শুধু ডিসিশন নিলে হয় না, ডিসিশনটাকে হাউ টু ইমপ্লিমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি ইউ হ্যাভ রেজড এ ভেরি ভ্যালিড কোয়েশ্চেনস and I think you have got my reply also. There must be some planning for that. That's why we are taking 48 hours time. আর রনি যেটা তো প্রেসের যারা আছেন আমি বলবো, রনি মারা গেছে, আমরা খুবই দুঃখিত, আমি খুবই চিন্তামুখে। ওর পরিবারের কেউ যদি মনে করে যে ও হেল্পটা চায়, তাহলে কেন আমাদের এখানে যেন একটা থ্রু প্রেস ক্লাব একটা বা প্রেস অ্যাপ্লিকেশন কমিটি একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে, আমরা যেহেতু সাংবাদিকদের ইনভলভ করেছিলাম। থ্যাংক ইউ। তাহলে খাওয়া দাওয়া নিয়ে তো বন্ধ। আচ্ছা, প্রেসে তোমরা কি, তোমাদের পরিবার তুমি বলে, প্রেসে তোমরা কি যদি টেস্ট কেউ করাতে চাও, তোমরা ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট সরকারই করে দেবে। তোমরা যদি নকল করাতে চাও, তোমরা তোমাদের প্রেস ক্লাব, আমি বলছি প্রেস ক্লাব অথবা থ্রু প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি, এই দুটো তোমাদের মেশিনারি আছে, তোমরা আমাদের জানালে আমরা সেভাবে ব্যবস্থা করব। আলাপন বন্দ্যোপাধ্যায় আছে ইনফরমেশন ডিপার্টমেন্টে, সুতরাং আলাপন বন্দ্যোপাধ্যায় উইল টেক কেয়ার ফর দ্যাট। একটা বক্তব্য আছে, আমাদের যে স্যাম্পেল না বলছি, আমাদের স্যাম্পেল কালেকশনটা আমরা চাইছি ট্রপিক্যালে গিয়ে না দেওয়ার জন্য। যদি প্রেস ক্লাব বা নবান্ন কালেকশন করবে না, নো, দ্যাট ইউ হ্যাভ টু গো টু দ্য ইনস্টিটিউট। প্রেস ক্লাব থেকে করুক না, সেটা করতে পারবে না, তাদের মধ্যে তো সিস্টেম আছে। প্লিজ কোঅপারেট। আপনারা জানেন পরশুদিন আমার বাড়িতে একজন জ্বর হয়েছিল, আপনাকে পাঠিয়েছিলাম হসপিটালে টেস্ট করতে, যদিও নেগেটিভ এসেছে, বাট আমিও সিস্টেম মেনটেন করেছি। এটা সিস্টেম মেনটেন করব, না, ল্যাবের ব্যাপার আছে। ঠিক, আপনি যে কথা বলছেন সেটা ঠিক, কিন্তু ওখানে আমাদের প্রচুর রিপোর্টার ক্যামেরাম্যানরা যেতে ভয় পাচ্ছে, কারণ ওখান থেকে কন্টামিনেট হতে পারে। ওখানে আক্রান্ত হয়েছে আজকেও 4 জন। সেখানে যদি প্রেস ক্লাব, হ্যাঁ সেটাই বলছি, প্রেস ক্লাবের থেকেও করলে কিন্তু সেটা আরো প্রবলেমেটিক হবে। হবে নাকি? আপনারা বলুন, মুম্বাইতে তো 53 জন অ্যাক্টিভ ধরা পড়েছে, তাদের জন্য আমাদের কষ্ট হচ্ছে, কারণ তারা বেচারা জীবন বন্ধক দিয়ে কাজ করে। সুতরাং আপনারা কোথায়, আপনাদের একটা জায়গায় গিয়ে করতে হবে, একটা যে কোনো একটা ল্যাবে। সেটা আপনারা একটা কাজ করুন না, রেগুলার সবাই করে লাভ নেই তো, 5 জন 10 জন করে ভাগ করে নিন। কতজন আর আছেন আপনারা? বেশি তো নেই, 20 জন করে নিন, তাহলে চক্কর হয়ে যাবে। হ্যাঁ, পিজিতে করে দেবো যদি চাই, পিজি বা টপিক্যাল যে কোনো একটা নাম দেবেন, আমরা করে দেবো। পিজিতে করে নিন। কি পিজি? হ্যাঁ, আপনারা যদি মনে করেন পিজিতে করবেন, আমাদের বলে দেবেন, আলাপনকে বলে দেবেন, বলে দেবেন। একসাথে সবাই না করে 10-15 জন করে এক এক দিনে করে নিন, ব্যাচ করে। ওকে দিদি। আজকে বেস্ট ছিল তথ্য, ওইটা